প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। আপনারা জানেন যে প্রচণ্ড গরম, আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি, সারা দেশের মানুষই কষ্ট পাচ্ছে এবং আমাদের জন্য কোনো ভালো সংবাদ নেই। খুব অচিরে যে বৃষ্টি হবে সেরকমও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি আমাদের আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে গরমে সুস্থ থাকার উপায়। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং একই সঙ্গে তিনি সাবেক প্রধান মহামারী নিয়ন্ত্রণ এবং প্রস্তুতি বিভাগে ICDDRB। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আজকে আসলে আমি তো বলেই ফেললাম যে গরমটা কিন্তু কমছে না এবং সামনে খুব তাড়াতাড়ি কমবে সেরকমও সম্ভাবনা নেই। তো সুস্থ থাকার উপায় নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমরা জানতে চাই যে এই যে তীব্র গরম, এই তীব্র গরমের কারণে আসলে কি কি ধরনের সমস্যা হতে পারে আসলে মানুষের? আমরা দেখতেই পাচ্ছি কয়েকজন মানুষ মারাও গেছেন ইতিমধ্যে। জি, ধন্যবাদ এবং নেক্সাস টিভির সমস্ত দর্শকদের শুভেচ্ছা জানিয়ে বলছি। আসলে দেখেন, আমাদের কথা সবাই কিন্তু ঠিক মতো শোনে না। সেই কোভিড থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা অনেক কষ্ট করার পরেও দেখবেন মাস্ক পরাতে পেরেছিলাম 25% মানুষকে। তো সেই হিসাবে দেখেন গরমে অতিষ্ঠ মানুষ সারা বাংলাদেশে। এবং আপনি যেটা বললেন, মৃত্যুর সংখ্যা আমি একদম স্পেসিফিক করে দিচ্ছি, 9 জন অলরেডি আমার জানা মতে মারা গেছে, যেটা কিন্তু নিকট অতীতে আমরা খুব একটা দেখিনি বাংলাদেশে না। এবং একটা জিনিস চিন্তা করবেন, আমি একটু ব্রডলি বলি আগে। আমি কিছুদিন আগে কানাডায় ছিলাম, মানে বেড়াতে গেছিলাম, এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই কিন্তু এইগুলো হচ্ছে। এটা হলো মোটা দাগে। আর আমাদের নিজস্ব দোষ আছে, আমরা যারা মানুষ বাংলাদেশে থাকি তাদেরও কিন্তু ভয়ঙ্কর একটা দোষ আছে, যেটার কারণেই কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ। আমি বলছি কিভাবে সেটা দেখেন। যে কানাডায় সাধারণত অক্টোবরের শেষ থেকেই কিন্তু বরফ পড়া শুরু হয়। বাট আমি অবাক হয়ে দেখলাম, আমি ডিসেম্বরের 15 তারিখে ওইখান থেকে লিভ করেছি, 1 ফোঁটা বরফ টরন্টোতে পড়ে নাই। 1 ফোঁটা না, আমি ওপেন বলছি আপনাদেরকে। তার মানেটা কি? তার মানে হচ্ছে আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, এবং আপনি যদি সাউথ পোল নর্থ পোলের বরফ গলার অবস্থা দেখেন তাহলে এটা কিন্তু খুবই অনুমেয়। আপনি কিন্তু একটা খবর আমাদের এখানে দেশে দেওয়া আছে অনেক আগে, যে খুলনা কিন্তু ডুবে যেতে পারে, উইচ ইজ ভেরি ভেরি ট্রু। তো আমাদের ওইদিকে কিন্তু লক্ষ্য নাই। আচ্ছা, এখন এইটার সলভ কি করবে? এটা হচ্ছে সলভ করবে হলো যারা নেতৃস্থানীয়, যারা যারা দেশকে লিড দেয়, তারা বসে এটা ঠিক করবে। সেটার আমাদের দেশে আপনি দেখেন, আপনি নিজেও একজন চিকিৎসক, আমার থেকে আপনিও ভালো জানেন, ব্রিকফিল্ড যেখানে সেখানে ব্রিকফিল্ড। আচ্ছা, এখন কি ইট তৈরি হবে না? হবে। আপনি খোলা স্পেসে দেন। কেন বললাম? এই যে ব্রিকফিল্ডের ধোঁয়া, এতে মানুষের লাংসের কি কন্ডিশন হয়, যেসব জায়গায় আপনার ব্রিকফিল্ডগুলো আছে সেই মানুষগুলোর সাথে আপনি গ্রামের মানুষের মিলান লাংসের কন্ডিশন, তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন। 1, 2, এই কিছু দিন আগেই দেখবেন যে হঠাৎ করে এক ব্রিকফিল্ড বন্ধ করে দিল, তারপরে ভেঙে ফেললো। কিন্তু এটা তৈরি করার পারমিশনটা কে দিল? কারা ছিল সেটার পিছনে? এটা তো গেলে একটা। 2, ইন্ডাস্ট্রি। আপনি ইন্ডাস্ট্রিয়াল সব দেশে, আপনি কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছিলেন সিঙ্গাপুর নিয়ে, তাই তো? তো সিঙ্গাপুর তো ছোট্ট একটা শহর, আমাদের থেকেও অনেক ছোট। বাট অলওয়েজ যে কোনো জিনিস আপনি করেন, মেইন জিনিসটা হচ্ছে সিস্টেম। সিস্টেমেটিক যদি প্ল্যান এবং সিস্টেম যদি না থাকে, তাহলে আপনি হাজার উন্নত করলেও কিন্তু লাভ হবে না, আপনার ক্ষতি হবে। তাহলে এই যে ইন্ডাস্ট্রির যে বর্জ্যগুলো, ইন্ডাস্ট্রির যে পানিগুলো, ইন্ডাস্ট্রির যে রঙগুলো, এগুলো কোথায় যাচ্ছে? এগুলো চলে যাচ্ছে আপনার নদীতে, খালে, পুকুর তো আছেই ভরাট করে। আপনি আসেন, আমি সেই জায়গাও আসছি। ঢাকা শহর না, আমি সারা বাংলাদেশের রেসপেক্টেই বলবো কথাগুলো। যেমন আপনি দেখেন, আপনি ছোটবেলায় যে কটা খেলার মাঠ দেখেছেন, আমার মনে হয় 80% এখন আর নাই। ট্রু অর ফলস? অবশ্যই। আচ্ছা, এরপরে আপনি আসেন যতগুলো পার্ক, সব মোটামুটি দখলে। এখন আবার দেখবেন পার্ক হচ্ছে মানুষের হাঁটার জায়গা, পার্ক হচ্ছে মানুষের স্বাস্থ্যের উন্নতির জায়গা। সেখানে যদি আপনি এখন ব্যবসা শুরু করেন, ব্যবসা বলতে ওইখানেও বার্গার বিক্রি করবেন, ওখানেও আপনি চটপটি বিক্রি করবেন, ওইখানে তাহলে পরিবেশটা কি হবে?
ময়লা হবে, নোংরা হবে, এবং ওই আপনার রান্নার যে ধোয়া বালি ওগুলোও কিন্তু চলতে থাকবে অ্যাট এ টাইম। তাহলে মানুষের নেচার, এই যে আমরা গ্রিন হাউস এফেক্ট বলি, হোয়াট ইজ দ্যাট? এটা তো মেজরিটি মানুষ আসলে বোঝে না। আচ্ছা, এখন মোটা দাগে যেটা আপনি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করলেন, আমাদের কি করণীয় দেখেন, বিশেষ করে সরকারকে একটা ধন্যবাদ আমি দেব, সেটা হচ্ছে এই কারণে ওনারা কিন্তু খুব তড়িৎ গতিতে স্কুলটা বন্ধ করে দিয়েছে, স্কুল এবং কলেজ। ইট ওয়াজ আ খুব এফিশিয়েন্ট একটা ডিসিশন, কারণ আমাদের ডিসিশন নিতেই দেখা যায় যে অর্ধেক সমস্যা তৈরি হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করেছে, মানে স্কুলটা খোলার আগেই কিন্তু বন্ধ করেছে। এটা দ্যাট ইজ ভেরি গুড ডিসিশন। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন মেজরিটি মানুষ তো আমাদের শুধু যারা চাকরিজীবী আমরা বা ডাক্তার ইঞ্জিনিয়ার না, তো রিক্সা চালক ভাইরা আছেন, ট্রাক যারা চালান তারা আছেন, দিনমজুর, সবাই এই মানুষগুলো আপনি দেখবেন। একটা উদাহরণ দিচ্ছি রিক্সা এই কারণে, যদি একজন ভদ্রলোক বা যে মানুষটা রিক্সা চালায় 5 ঘন্টা, এক্সাম্পল দিচ্ছি, সে কিন্তু এখন 2.5 ঘন্টাও চালাতে পারছে না, তাহলে কি হচ্ছে, তার ইনকামটা হাফেরও অর্ধেক হয়ে যাচ্ছে, এবং তারও কিন্তু একটা স্বাস্থ্যের ব্যাপার আছে। মানে সে যদি 2.5 ঘন্টাও চালায়, কিন্তু সে তো সেই রোদের মধ্যেই থাকে, তীব্র গরমে, এবং তার কিন্তু ডিহাইড্রেশন হতে মাস্ট। তো এই জায়গাগুলো যদি লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় নেতৃবৃন্দ এনারা যদি একটু খাবারের ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, বা আর্থিক সহায়তা করে, তাহলে কিন্তু একটা কিছু উপায় হয়। কারণ আমি যতটুকু জানি, আজকেরও যেটা আমি বিবিসিতে দেখলাম, যে নিয়ার 1 উইকসের মধ্যে কোনো বৃষ্টি বা ঠান্ডা হওয়ার কোনো স্কোপ নাই। জি, আচ্ছা, এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আগের এই গরমটা কিন্তু হতো আমাদের মে মাস থেকে, মিড অফ মে থেকে শুরু করে গরমটা বাড়তো, বিশেষ করে নর্থ বেঙ্গলে, লালপুর ওইসব এরিয়ায়। কিন্তু এখন দেখেন কোন মাস এটা? এপ্রিলের, তাও তো ধরেন 2 সপ্তাহ হয়ে গেছে, জি, এইখান থেকেই শুরু। যেমন এবার দেখবেন শীতের কিন্তু লংজিভিটিটা একটু বেশি ছিল, ফেব্রুয়ারির মার্চ পর্যন্ত গেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের তাৎক্ষণিকভাবে এখন থেকেই আপনার সিদ্ধান্তগুলো নিতে হবে, আমরা কি করব। এখন তাহলে আমাদের যেটা করতে হবে, যে এই তীব্র গরমে বিশেষ করে বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ এনারা যতটুকু পারে বাসায় থাক, যদি না তাদের একদম এমার্জেন্সি কিছু কাজ না থাকে, তাহলে তারা বাসার মধ্যে থাকলেই বেটার। 1, 2, যারা ধরেন অফিস করেন বা যেতেই হবে, তাদেরকে আমি এইটা সব চ্যানেলেই আমি এরকম বলেছি যে আপনার কাছে অবশ্যই কোনো রুমাল থাক বা টাওয়েল থাক, সেটা ভিজে আপনার কাছে রাখবেন। কেন রাখবেন? হঠাৎ করেই দেখেন এই যে মানুষগুলো মারা গেল, ওটা তো হিটস্ট্রোকেই মারা গেল। এবং আপনি হিটস্ট্রোকটা, এই যে অনেকে বলে হিটস্ট্রোক, ওকে ফাইন, হিটস্ট্রোক যে হচ্ছে আপনি বুঝবেন কিভাবে? এটা কিন্তু বলে না মানুষ, মানে সব মানুষকে বোঝার জন্য আমি বলে দিচ্ছি, মোটা দাগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবার জন্য কিন্তু আবার এক না, আবার মাথায় রাখতে হবে ডায়াবেটিক পেশেন্ট, তাদের কথাও চিন্তা করতে হবে। বাট আমি হিটস্ট্রোক হলে সাধারণ কি সিমটমগুলো হয় সেটা বলে দিচ্ছি। যেমন আপনার একটু বমি ভাব হতে পারে, আপনার বমিও হতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে, আপনার বডিতে ডিহাইড্রেশন দেখা দিতে পারে, চোখটা শুকিয়ে যেতে পারে। প্লাস আপনি দেখবেন যখন হিটস্ট্রোকের বেশি কাছাকাছি মানুষ চলে যায়, তখন কিন্তু অসংলগ্ন কথাবার্তা বলে। এই সিমটমগুলো যখন আপনি দেখবেন, আর এর লাস্ট পর্যায়ে তো তারা ফিটই হয়ে যাবে, তো সেই সময় দ্রুত তাদেরকে আপনি হাসপাতালে নিয়ে যাবেন। কিন্তু তার আগের সিমটমগুলো যদি ধরা যায় বা কেউ যদি বুঝতে পারে, অবশ্যই তাকে গোসল দিতে হবে, তাকে ঠান্ডা, এখন আরেকটা ইস্যু, আমি সেটা পরে আসছি, গোসল দিতে হবে, অথবা তাকে আপনি স্পঞ্জিং করে দেন। মোট কথা তাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এখন আসেন, সবার বাসায় তো এসি নাই, আমি এর জন্য অ্যাজ আ হোল পুরা বাংলাদেশের জন্য বলছি কথাগুলো। যেমন আপনার সাথে অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল, গ্রামে কিন্তু একটা বট গাছের নিচে এই গরমে থাকলেও যতখানি স্বস্তি আপনি পাবেন, শহরে যখন আপনি কারণ বাজার কিংবা আপনার ফার্মগেট বা ওইসব এরিয়া বা মতিঝিলের এরিয়া থেকে হাঁটবেন, আপনার গরম কিন্তু ডাবল লাগবে।
কেন ডাবল লাগবে? কারণ আমরা সব কংক্রিটের এরিয়ায় আছি, এখানে তাপ যতখানি চলে যায় তার থেকে ডাবল আরো ফিরিয়ে দেয়। তো সুতরাং আপনার শহরের মানুষের জন্য শোষণ করবে এমন কোনো কিছু নাই বেসিক্যালি। এবং আমাদের শহরের কথা এখন বলি, যখন আপনার কোনো গাছগাছালা কোথাও আছে কিনা এবং যতখানি ছিল সব মোটামুটি কাটা কমপ্লিট। অনেকে বলে যে ঠিক আছে আমরা একটা গাছ কাটলে দুটো গাছ লাগাবো, একটা গাছ কাটলে 20 লক্ষ গাছ লাগাবো, একটা প্রকল্প হয়েছে। কিন্তু মাথায় নেবেন আপনি একটা বড় বট গাছ কেটে ফেললেন আপনি, তার পরিবর্তে আরেকটা গাছ হতে 15 বছরের মতো সময় লাগবে, 10 বছর 5 বছর। তাহলে আপনার কি করা উচিত? আপনি আগে চারা লাগান, আগে গাছ লাগান, দেন আপনি গাছ কাটেন। যেটা কাটতেই হবে এরকম গাছগুলো কাটেন। আমি এখন ধরেন শহরের শোভাবর্ধনের জন্য সব জায়গায় এখন ফুলের গাছ লাগানো হচ্ছে। ফুলের গাছ আর ওই বট গাছ কিন্তু এক জিনিস না, কারণ ওটার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যেই নেওয়া দেওয়ার ক্ষমতা এটা সেই ফুল গাছে নাই। আবার ওই ফুল গাছটা তো আপনার খুব বেশি দিন থাকবেও না, প্লাস প্রতি বছর নতুন করে লাগাতে হবে। কারেক্ট। তো আমি শোভাবর্ধন করি, সমস্যা নাই, কিন্তু আমি বড় গাছগুলো যাতে না কাটি, এবং সেটা বোধ শহর এবং বোধ গ্রাম। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে শুধু তো শহরে না, এখন মনে করেন যে আপনি বলছিলেন যে একজন রিক্সা চালিয়ে যে একটু বিশ্রাম নেবে, এটা শহরের কথা বাদ দেন, গ্রামেও কিন্তু এখন বড় বড় গাছ নেই। আগে কিন্তু দেখা যেত যে আপনার ধরেন কিছু দূর পরপরই বড় বড় গাছ থাকে, গাছের নিচে গাছকে কেন্দ্র করে সমস্ত হাট বাজার সবকিছু গড়ে উঠতো। এখন কিন্তু সেগুলো না, গ্রামেও সব বাজার কিন্তু টিনের ঘরের। জি, আরেকটা যেটা জিনিস হচ্ছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা বলবো এটার সাথে কি সম্পর্ক। আপনি দেখবেন যে রিসেন্টলি কিছুদিন ধরে ধরেন লাস্ট 4-5 ইয়ার্স খুবভাবে নিপা ভাইরাস হচ্ছে। কেন নিপা ভাইরাস হচ্ছে? আগে কি হতো না? কম হতো। কি ব্যাপার? এটা দেখেন, ওই যে আমরা যে অ্যানিমেল হ্যাবিটেটগুলো কেটে ফেলছি, এই যে বন উজাড় করে ফেলছি। আগেও তো বাদুড় ছিল, আগেও তো খেজুরের রস মানুষ খেতাম, আমরা ছোটবেলায় খেজুরের কাঁচা রস হয় নাই। কারণ কি? যেহেতু আমরা বন জঙ্গল এবং ওদের খাবারের জিনিসপত্র আমরা ধ্বংস করে ফেলছি, ওরা আসছে লোকালয়ে, ওরা আসছে সেই খেজুরের রস খেতে, ওরা আসছে তখন যেহেতু ব্যাট আপনি জানেন যে ও ডিজিজের আপনার একটা রিজার্ভার, মানে একটা ডিপো। তো সেখান থেকে এখন আমাদের নিপা ভাইরাস বেড়ে যাচ্ছে। তো সবকিছুই কিন্তু আমরা সৃষ্টি করছি। কি সৃষ্টি করছি? আমরা শহর অঞ্চল করতে গিয়ে গ্রামগঞ্জ, বন, গাছপালা যা আছে কেটে সাফ করে ফেলছি। তার সাথে অ্যাডেড হচ্ছে আপনার নন সিস্টেমেটিক, আপনার এই যে ইন্ডাস্ট্রি, আপনার ব্রিকফিল্ড, তারপরে যত কিছু আপনার মিল যা আছে, কোনো কিছুরই আপনার কোনো সিস্টেম নেই। যেমন একটা উদাহরণ দিই, আপনি বিশ্বের কোনো একটা দেশে দেখাতে পারবেন রেসিডেন্সিয়াল এরিয়ায় স্কুল? ঠিক, স্কুলটা আলাদা জায়গায় থাকে। আমি এটা বললাম গরমের জন্য না, এটা বললাম হলো আপনার সিস্টেমের জন্য। এবার আসেন, যতখানি ইলেকট্রিসিটি দিয়ে আমরা এসি চালাই, এই এসিরও কিন্তু একটা ব্যাড এফেক্ট আছে। এসি অনেকেই বোঝে না, এসির মধ্যে সারাক্ষণ থাকলে কিন্তু আপনার ডিহাইড্রেশন হতে বাধ্য। আপনাকে আমি বলে দিচ্ছি, মানে এটা মানুষজনকে জানানোর জন্য, আপনি যদি 1 মগ পানি একটা ঘরের কোণে রেখে এসি আপনি চালিয়ে রাখেন, দেখবেন 4 দিনের মাথায় ওই পুরো পানিটা চলে গেছে। এটার মানে কি? তার মানে আপনি যদি ওই পানিটা না দেন, এটা আপনি বা আপনার ওয়াইফ বা বাচ্চা যার ঘরেই থাক তার বডির থেকে কিন্তু আপনার পানিটা চলে যাবে, টানবে। তো তখনই তো তার ডিহাইড্রেশন হবে। এবং এই সময় আরেকটা ডিজিজ খুবই মারাত্মক, সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়ার সাথে কলেরা। অনেকে কলেরা শুনলে ভয় পায়, এটা একেবারে ইজি একটা ট্রিটমেন্ট, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এখন মাথায় রাখতে হবে, যেহেতু তাপের মানে এত তাপ, আমাদের মেজরিটি পানি জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, এটা আমার, আপনি চা দিয়েছেন ভরা একদম গ্লাস, এটার মধ্যে ধরেন 100টা অর্গানিজম আছে, কিন্তু গরমকালে কি হচ্ছে, এটা হাফ গ্লাস হয়ে যাচ্ছে, কিন্তু ওই 100টা অর্গানিজমে আছে। তখন আপনার চান্সেস অফ এবং চান্সেস অফ গেটিং ডায়রিয়া ইজ ফার মোর দেন আদার্স। অল্প পানিতেই বেশি জীবাণু। কারেক্ট। এবং যেটা আমাদের দেশে হয়, পানির পরিমাণ কমে যায় এবং মানুষজনকে দেখবেন বাইরে আপনার শরবত, আখের রস, তারপরে বিভিন্ন জিনিস খায়, তারা খেতে হবে কারণ ঠিক আছে, কিন্তু ওই পানিটা তো ভালো না।
এই বিষয়টা নিয়ে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে দেখেন যে পানির কিন্তু বিশুদ্ধ পানির ব্যবস্থা সেই অর্থে আমাদের কিন্তু শহরে বলেন গ্রামে বলেন কোথাওই কিন্তু সেরকম নাই। গ্রামে তাও কিছু হয়তো টিউবওয়েল আছে রাস্তার পাশে বা কিছু, অধিকাংশই বাড়ির ভিতরে। তাহলে পথচারী যারা রাস্তায় আছেন তাদের আসলে বিশুদ্ধ পানির ব্যবস্থাটা কোথায়? এমনকি যে আমরা তো সবসময় বলছি আপনারা বিশুদ্ধ পানি পান করুন, আপনারা শরবত খান, আপনারা জলীয় পদার্থ খান, কিন্তু কথা হচ্ছে যে শহরেই আমাদের সেই বিশুদ্ধ পানিটা কোথায়? আসলে এইটি আচ্ছা, আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমি যেহেতু আইসিডিডিআরবিতে ছিলাম, আমি মাঠে ঘাটে কাজ করে জেনেছি। এই যে টিউবওয়েলের কথা বললেন, আপনি যদি আবার দক্ষিণ অঞ্চলে যান সেখানে তো আর এক বিপদ, আর্সেনিক। এখন ডায়রিয়ার কিন্তু ট্রিটমেন্ট আছে, আর্সেনিকের ট্রিটমেন্ট, এবং ওই টিউবওয়েলের পানি যদি আপনি ফুটান তাহলে ঘনত্ব কিন্তু আরো বেড়ে যাবে, কনসেন্ট্রেটেড হয়ে যাবে আর্সেনিক। এবং আর্সেনিক একটা বিষ, যদিও এটা স্লো প্রোগ্রেসিং, বাট এটার এন্ড রেজাল্ট হচ্ছে ডেথ। কিন্তু ডায়রিয়ার কিন্তু আপনার ট্রিটমেন্ট আছে। সেই কারণে আমি স্পেশালি এটা আমি সব সময় বলতাম যে আপনারা পুকুরের পানি খান, কিন্তু মানে কিন্তু ফুটিয়ে খান। ফুটানো পানি ইজ দ্য বেস্ট আমার কাছে। অন্যরা অনেক দ্বিমত করতে পারে, আপনি ওষুধ দিয়েও নেন, সব ঠিক আছে, বাট যেসব জায়গায় যেসব জায়গায় আপনি জানেন যে এই টিউবওয়েলে আর্সেনিক নেই সেখানে আপনি টিউবওয়েল খান। আচ্ছা, একজন দর্শক আছেন, প্রশ্নটা নেই। হ্যালো, আচ্ছা আমার মনে হয় লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা এই খোলা পানিটা নিয়ে আরেকবার আলোচনা করবো, ফিরে এসে ডিপ টিউবওয়েলে যাব। জি প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠান? আজকে আমরা কথা বলছিলাম গরমে সুস্থ থাকার উপায় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল। বিরতির আগে আপনি আসলে কথা বলছিলেন যে খোলা পানি, টিউবওয়েল, এগুলো নিয়ে, সারফেস ওয়াটার, এগুলো নিয়ে আবার আসি আমরা, যদি মানে ফিরি। ঠিক আছে, এই যেটা বলছিলাম যে দেখেন আসলে এদের মধ্যে সবচেয়ে পিওর হবে আপনার ডিপ টিউবওয়েল। কিন্তু আবার ডিপ টিউবওয়েলের সমস্যা হচ্ছে আপনি যত পানি টান দিবেন পানির সারফেস লেভেল কমে যাবে। তো আমাদের চারিদিকে সমস্যা। তো এই সমস্যার মধ্যে থেকে আমাদের যেটা উচিত, আমি এটা অনেক জায়গায় বলি, যে যখনই বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা যদি আপনি ধরে রাখার, মানে এটা কিন্তু দেখেন সবকিছু কিন্তু আবার সরকার করে দিতে পারবে না, কিছু বেসিক সেন্স, নিজের উদ্যোগ, এগুলোও কিন্তু লাগে। তো ওই হিসাবে আমি বলবো যে বৃষ্টির সিজনে যদি আমরা বৃষ্টির পানিটা প্রিজার্ভ করতে পারি, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি গুড একটা পলিসি। যেহেতু কেন বললাম, যেহেতু ধরেন যেই সব এরিয়ায় আর্সেনিক আছেই টিউবওয়েল, আপনি তো টিউবওয়েলের পানিটা খেতে পারছেন না। আচ্ছা, আবার আপনার সারফেস ওয়াটার যারা ফুটাবে না ঠিক মতো তাদের আবার ডায়রিয়া হবে। ডিপ টিউবওয়েলের পানি টান দিলে আপনার আবার সারফেস লেভেল কমে যাবে। তা আমরা যাব কোন দিকে? এইটা আগে যেমন একটা ছিল যে মানে নদীতে কুমির, ডাঙায় বাঘ, এখানে কিন্তু আবার তিনটা, মানে ডাঙা, পানি, কিন্তু তার মধ্যে আবার আরেকটা সমস্যা যে ডিপ টিউবওয়েল টান দিলে আপনার সারফেস ওয়াটার কমে যাবে। তো সেই হিসাবে ওইটা একটা অল্টারনেটিভ, আপনি এই বৃষ্টির পানিটা যদি আপনি প্রিজার্ভ করতে পারেন। প্লাস শহরের একটা প্রবলেম বলে দিচ্ছি, এমন একটা শহর আমাদের যেখানে সুয়ারেজের লাইন আর পানির লাইন একসাথে গেছে, এবং দেখবেন মেজরিটি টাইমে ওইটা লিক হয়ে একটা আর একটার মধ্যে চলে যায়। তখনই দেখা যায় যে বাসার পানিতে দুর্গন্ধ আসতেছে, তারপরে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে, তারপরে এই জিনিসগুলো। তো এইটা আমি আপনি মানে দর্শকদের বলেও আমি আপনি কি করতে পারবো? এখন যেই জিনিসটা করতে পারি, যেমন বলতে পারি, সেটা হচ্ছে আপনারা স্টেল ফুডটা খাবেন না বাইরে, এবং এই যে ধরেন শরবত বা যেটাই হয় একটু এনশিওর করে নিতে হবে যে পানিটা কি পানি দিচ্ছে। কারণ যে এই কাজটা করছে তার ওই সেন্সটাও নাই, তার হচ্ছে বিক্রি, তার ইচ্ছা হচ্ছে যে ব্যবসা, এবং যেই পানি দিয়ে বরফ তৈরি হচ্ছে সেই বরফটা কিন্তু আমরা লাশেও দিচ্ছি আবার খাচ্ছি। খেয়াল করেন, যেটা আপনার আইসক্রিমের দোকানে বরফ এনে যেটা ওটা দিয়ে মাছও সংরক্ষণ করা হচ্ছে, ওই পানিটা যদি আপনার পেটে যায়, আপনি বলেন কি হবে? এমনকি যে সালমোনেলা জীবাণু তো আইসক্রিমের মধ্যেও থাকে। কারেক্ট। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সেইখানে আপনিও তো অনকোলজিস্ট, তাই না? আপনি বলেন তো যে কি আন্দাজ আপনার আমাদের এখন ক্যান্সার এবং কিডনি ডিজিজ বাড়ছে? একজন দর্শক আছেন, প্রশ্নটা নেই। হ্যালো, হ্যালো, জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হাফিজ জহিরুদ্দিন মৌলভীবাজার থেকে বলছি।
জি জি বলুন, কি জানতে চান? আমার প্রশ্ন হলো, আমি একজন ডায়াবেটিস রোগী, কিডনি রোগী। জি আমি এই গরমের মধ্যে কি প্রতিকার করবো ডাক্তার সাহেব নিজে জানতে চাই, কি আচ্ছা, ব্যবস্থা নেব? কি ব্যবস্থা নেবেন? জি, অনেক ধন্যবাদ। উনি একজন ডায়াবেটিস রোগী, কিডনি রোগী, গরমে কি করতে পারেন? দেখেন, আপনার কিন্তু শরবত খেতে পারবেন না বেশি। আমি বলি শরবত উনি না খাক, বাট খেলেও আমি বলি কিছু কিছু জিনিস আছে একটা মোটা দাগে যেটা বলার, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ডায়রি, আমরা যে যখন কারো যদি ব্লাড লাগে, আপনার গ্রুপের ব্লাড পাচ্ছি না, আপনি ও ব্লাড দিয়ে দেন, পরে দেখা যাবে। ইভেন এমনও যদি হয় ডিহাইড্রেটেড পেশেন্ট, কিছু নাই, শুধু ডাবের পানি ঢুকায় দেন, আগে আমি সার্ভাইভ করাই, দেন আমরা কিন্তু ট্রিটমেন্টে যেতে পারবো। যেমন ধরেন উনি ডায়াবেটিক পেশেন্ট, বাট ওনার ডায়াবেটিসটা কতটুকু, উনি কি ইনসুলিন ডিপেন্ডেন্ট না নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, এটা কিন্তু আমি জানি না। সেই সব, যেমন রোজার সময় আমরা কি করি, রোজার সময় যা করি এই ক্ষেত্রেও তাই করব। যেমন আমার ডায়াবেটিসটা যদি আমি রেগুলার বেসিসে চেক করতে পারি, সেখানে কিন্তু আপনি একটা জিনিস আমরা অনেক ভুল করি, কি চিনি খেলে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, নট নেসেসারিলি। যে কোনো কার্বোহাইড্রেট আপনি জানেন এটার ফ্রুক্টোজ হয়ে ডায়াবেটিসটা হয়, কিন্তু যান বাঁচানো ফরজ। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি প্রচুর পরিমাণে ফ্লুইড খান, নর্মাল ফ্লুইড মানে পানি খান, এবং সেটার সাথে যদি আপনি একটু লেবু মিশিয়ে খান, কোনো সমস্যা নাই। আচ্ছা, ডাবের পানিতে আপনার ডায়াবেটিস বাড়তে পারে, কিন্তু খুবই সামান্য, আপনি ডাব খান। এখন ডাব যদি এখন আবার এমন, এই যে সমস্যা একটাই, এই যে ডাবের কথা বললাম, দেখা যাবে কালকের থেকে ডাবের দাম বেড়ে গেছে, আবার যারা শুনবেন তারা রেগুলার শুধু বেসিসে ডাবই খাবে, আর কিছু খাবে না। নো, এটি হলো রং কনসেপ্ট। বাট আরেকটা জিনিস আমি বলবো আপনার মিডিয়ার মাধ্যমে, বাবা মাকে বলবো, এটা প্লিজ প্লিজ আপনারা এই যে কেনা, আমাদের দেশি হোক বিদেশি হোক, কেনা জুস খাওয়াবেন না। কেনা জুসের মধ্যে যেসব প্রিজারভেটিভ এবং যেই রং দেওয়া আছে, এগুলো আমি যদি এখন এক্সপ্লেন করতে যাই আপনার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তো সেই কারণে আমি ওনাদেরকে করজোরে অনুরোধ করব এতটুকুই, যে বাসায় বানানো জিনিসপত্র তাদেরকে খাওয়ান। প্লাস যে ভদ্রলোক ফোন করলেন, আপনি ঠান্ডা জিনিস খান। ঠান্ডা জিনিস বলতে অনেকে মনে করে যে ফ্রিজের কথা বললাম, না। ফ্রিজের পানি আপনি গরম থেকে এসে, আপনি নিজেও বুঝবেন যে গরম থেকে এসে ফ্রিজ খুলে পানি খেলে কিন্তু টনসিল ধরবে, এবং 2-1 দিনের মধ্যেই টনসিলাইটিস হবে, বা আপনি ঠান্ডা বুকে কফ জমে যাবে এবং সেই কাশি হবে। আপনি যেটা করেন, চিরা ভিজিয়ে খেতে পারেন, চিরার সাথে আপনি ঘরে পাতা দই খেতে পারেন। মানে আমি বলছি, হ্যাঁ, আপনি এই যে তরমুজ দেখেন, আমি যদি তরমুজের কথা এখন বলি, এই রমজান মাসেই তরমুজ নিয়ে তেলেসমাতি হলো। আপনি বাঙ্গি আছে, খেতে পারেন, শশা আছে, খেতে পারেন। আমাদের দেশে অনেক ফলই আছে যেগুলোর মধ্যে জলীয় পরিমাণ অনেক বেশি। এই মুহূর্তে মানে জাস্ট এই যে সময় গরমের সময়, এই সময় আপনি ওই রমজানের মতোই ভাজা পোড়া বা রিচ ফুড, মানে ঘিয়ে ভাজা বা ওই জিনিসগুলো একটু অ্যাভয়েড করেন। হালকা ঝিঙ্গা খান, আপনি ঝিঙ্গার ঝোল খান, পটল খান, মানে অনেক কিছুই কিন্তু আমি বলতে পারবো, কিন্তু আমার ভয় লাগে। আমি কারণ আমার মাথায় আছে যে আমি এবং আমার আরেকজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক একবার ডাবের কথা বলাতে, ডাব মানে সেই রকমভাবে আর পাওয়া যাচ্ছে না এবং দাম সেই রকম। তা আমাদের এই জিনিসগুলো, প্লাস আমাদের বাসায় বানানো স্যালাইন আছে, আপনি খান, কোনো সমস্যা নাই। আপনি তো ওই 1 চিমটি লবণ ওই যে গুড়ের দিয়ে আপনি খান। তো আর কিডনির ইস্যুটা হচ্ছে, দেখেন এটা একটা ক্রনিক ডিজিজ, আপনিও জানেন আমিও জানি। এটা 1 দিন 2 দিনেও নষ্ট হবে না, আবার একদম আপনার ভালোও হবে না। আপনার এটা সবসময় কন্ট্রোল রাখতে হয়। তা কন্ট্রোল আপনি রাখেন। আপনি যেহেতু গরমে অতিষ্ঠ, ওই যে বললাম, ওই ভদ্রলোক, আমি ওনার বয়সটাও বলেন নাই, ওনার উচিত হবে উনি যত কম পারবেন ঘরের বাইরে বের হবেন না, যদি ওনার এমনই ইয়েস খুব প্রয়োজন যদি না হয়। আর যদি সেই রকম আপনার বের হতেই হয়, তাহলে এই আমি যা বললাম এটা একটু ওনার মাথায় রাখতে হবে। এবং বাসায় ফিরে ওই যে বললাম, অনেকে আবার জিজ্ঞেস করে আমি কয়বার গোসল করতে পারবো। এখন আপনি অনেকবারই গোসল করতে পারবেন, কথার কথা, বাট আপনার অ্যাভেলেবিলিটির উপরে। আপনি কি শহরের না দেশের? দেশে হলে আপনি পুকুরে নেমে একটা ডুব দিয়ে চলে আসলেন। আমি যখনই বলি তখন হলো নর্মাল মানুষের কথা বলি। এখন যাদের ধরেন জ্বর আছে, যাদের ধরেন বয়স্ক মানুষ, যারা ধরেন 70+, তারা যদি 5 বার গোসল করে তাহলে তো তার অন্য সমস্যা হবে।
আবার বাচ্চাদের যদি নিয়ে নিয়ে আপনি খালি চুবান তাহলেও তাদের সমস্যা হবে। আমি যখন কথা বলি এটা মাথায় নিতে হবে 15 to 50-র ভিতরে যে মানুষগুলো যাদের ধরেন ডায়াবেটিস নাই বা কিডনি ডিজিজ নাই বা অন্য কোনো ক্রনিক ডিজিজ নাই, তাদের কথাই আমি বলি। তো তাদের জন্য একরকম। আর এই যে ডায়াবেটিসের যে ভদ্রলোক ফোন করলেন, উনি যদি বুঝতে পারেন আমার কথাগুলো, আমার মনে হয় ওনার আনসার আমি দিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আলোচনা করছি এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু দেখেন যে ধরেন আমি শুধু বলি যে পানির যে বিষয়টা, শরবত বিক্রি করছে যারা, এমনকি যারা ফলও বিক্রি করে তারাও কিন্তু খোলা, সব কিছু কিন্তু আমাদের এখানে খোলা। তো এই যে নিয়ন্ত্রণের যে বিষয়টা, অর্থাৎ আমার খাবারটা যাতে নিরাপদ হয়, সেটা তো শুধুমাত্র আসলে বিক্রেতার উপর চাপিয়ে দিলে হবে না, কারণ তিনি তো তার মুনাফাটাকে নিশ্চিত করতে চাইবেন। তাহলে ভোক্তা এবং যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ আছেন তাদেরও তো একটা ভূমিকা থাকা দরকার। 100%। এখন সেটা তো শুধু গরমের জন্য না, সেটা তো শীতকালেও সবসময়। যেমন একটা উদাহরণ দেই, আপনি কি জানেন করলার মধ্যে কি দেওয়া হয় গ্রিন রাখার জন্য? এবং সেই আপনি দুইটা উদাহরণ আপনাকে আমি দিয়ে দিই। একটা আপেল কিনে আপনি রেখে দিয়ে দেখেন ওটা নষ্ট হয় না। নষ্ট হয় না, কিন্তু শুকায় যায় না, কারণ ওর মধ্যে নিশ্চয়ই একটা প্রিজারভেটিভ দেয়া থাকে। একটা বলি, তাবৎ দেশে সমস্ত দেশে কিন্তু প্রিজারভেটিভ দিতে হয়। এটার জন্য একটা আলাদা সাবজেক্ট আছে, লেখাপড়া আছে যে কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করবেন। কারণ আপনি যদি ফলের মধ্যে প্রিজারভেটিভ না দেন, ওটা তো বেশি দিন লাস্টিং করবে না, আপনি ব্যবসাও করতে পারবেন না, প্লাস ফলটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ওই একই জিনিস আপনি যখন মাত্রাতিরিক্ত দিবেন, সেটা আপনার জন্য বিষের কারণ হয়ে যাবে। তো এইটাই তো আমাদের গ্রামের লোকরা বা যারা এই যে দেয়, এটা তো জানেই না। ইভেন এমনও দেখা গেছে, সেদিন আমি নিজের চোখে ইউটিউবে দেখলাম যে মানে একটা ড্রামের মধ্যে এক লোক নেমে, মানে সে খালি পায় ড্রামের ভিতরে, এবং সেখানে করল্লাগুলো চুবাচ্ছে গ্রিন করার জন্য। তাহলে সেই করল্লা আপনি খেলে, আমরা তো মেজরিটি টাইমে ডাক্তাররাই প্রেসক্রাইব করি কোনো মানুষকে যে করল্লা খান বা এটা খান, তাহলে আপনি কি প্রেসক্রাইব করব? তো এটা তো আজকের কন্ট্রোল না, এই কন্ট্রোলটা কিন্তু সবসময়ের জন্যই দরকার। বাট এই যে গরমে যে মানুষের অতিষ্ঠ যেটা হওয়ার, সেইটার ক্ষেত্রে এখন যেই ভদ্রলোক পানিটা এনে শরবত বানাচ্ছে, তাকে এতটুকু অনেস্ট হইতে হবে যে আমি কোথাকার পানিটা দিচ্ছি। এবং ওনারও আবার একটা জিনিসে আটকানো থাকবে, কারণ শুধু শরবত তো বরফ দিবে, সেই বরফের পানিটা কোথাকার। এবং নিশ্চয়ই কলের পানি, মানে গ্রামেই হোক মফস্বলে হোক, কলের পানি দিয়েই তারা করবে। এবং সেই জিনিস থেকে আপনাকে আমি কিভাবে উদ্ধার করব বলেন? মানে এখন সরকারও এমন হয়ে গেছে যে ধরেন 17 কোটি 18 কোটি মানুষের দায়িত্ব তাদের হাতে, এবং যারা এইসব ব্যাপারে ডিল করে তাদের সেন্স অফ প্রপোর্শনটা কতটুকু, এবং তারা কি আমার মতো আপনার মতো ওই চিন্তাটা করলো কিনা, বরফের থেকেও হইতে পারে। সেই জিনিসটা তো তার মাথায় ঢুকতে হবে। শুধু বরফ না তো, আপনি দেখেন একটা উদাহরণ দিলাম যে আমাদের খাবার যে পানিটা, আপনি ধরেন যে আমাদের ওয়াসা যে পানিটা সাপ্লাই দিচ্ছে, সেটা তো আসলে পানযোগ্য না। এখন এটা আমি বললে কি হবে? ওয়াসার যে একদম টপ মানুষ আছে, উনি বলছে বেস্ট পানি, আপনি তো শুনেছেন তার কথা, তাহলে তার সাথে আমি কিভাবে কন্ট্রাডিক্ট করবো? উনি খুব পাওয়ারফুল মানুষ, তো এখন উনি বলছেন ওয়াসার পানি সবচেয়ে বেস্ট, তো খান আপনি। না, তাহলে আমাদের দেশে তো এই মানে বিশুদ্ধ পানির ব্যবসাটা এখন একটা বিশাল ব্যবসা, সেটাও ব্যবসা। কিন্তু আরেকটা কথা বলি, আমাদের দেশে যত পানি বলে, এই যে আমরা মিনারেল ওয়াটার বলি, একটা মিনারেল ওয়াটার না আমার কাছ থেকে আমি এটা ওপেন বলছি, সবই পিউরিফাইড ওয়াটার। একটা মিনারেল মানে হচ্ছে মিনারেল থাকবে এবং বুদবুদি উঠবে। আপনি আমি নাম বলবো না কোনো পানির, কোন পানির ক্যাপ খুললে বুদবুদি ওঠে আমাকে বলেন, যে আমি দেখেছি ভাই ওই বোতলটা খুললে বুদবুদি, আর কোনোটাই নাই। তো সেই হিসাবে আপনি যতখানি পিউরিফাই করতে পারেন, এবং প্রত্যেকটা বোতলের পানি, বোতলজাত পানি আপনি ICD-DRB বা অন্য জায়গায় টেস্ট করে দেখেন যে আমার কথা কারেক্ট না ইনকারেক্ট। তো সুতরাং আমাদের কোনো জায়গায়, এবং ওই যে বলি উপরওয়ালা আছেন একজন, উনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কারণ আপনি একজন অনকোলজিস্ট। আপনাকে আমি বারবার এখানে নিয়ে যেতে চাচ্ছি এই কারণে যে এই যে খাবার, এই যে আমাদের তেল, এই যে আমাদের লাইফস্টাইল, কিভাবে ক্যান্সার আর কিডনি ডিজিজ বেড়েছে আপনি আমাকে একটু বলেন তো। জি, অনেক বেড়েছে। কারেক্ট অর রং? জি জি। এবং আপনি একটু আগে আমাকে অফ দ্য রেকর্ড বলছিলেন যে এখন মনে হয় ঘরে ঘরে ক্যান্সারটা হচ্ছে। ওয়াই ইজ দ্যাট?
আমাদের ফুড হ্যাবিটস, এবং আমাদের হ্যাবিট না, ফুডটাই আমরা পাচ্ছি এরকম। জি, আমাদের কিছু করারও নেই আসলে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, ছোট্ট আরও একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, একবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম গরমে সুস্থ থাকার উপায় নিয়ে। আমাদের সঙ্গে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, ডক্টর আনোয়ারুল ইকবাল। বিরতির আগে আমরা কথা বলছিলাম পানি নিয়ে, খোলা খাবার নিয়ে। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে সুস্থ থাকার জন্য তো এখন যারা, বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী বা সবারই আসলে কিন্তু কিছু কিছু করে ব্যায়াম করা উচিত। তো এই গরমে আসলে মানুষ ব্যায়াম করবে কিভাবে, বা কোন সময়টা করবে, বা কিভাবে করবে? দেখেন, ওই যে আমি বললাম অবস্থা বুঝে ব্যবস্থা। এখন ব্যায়ামটা আপনি কোন বয়সের মানুষদের বলছেন? আপনি যদি এক সপ্তাহ বাদ দেন ব্যায়াম, কিছু আসবে যাবে না। জি, আমি বলবো যে এই গরমটা সহ্য করে, ইয়েস, এখন ধরেন আপনি যারা শহরে এসির ভিতরে ব্যায়াম করছেন তারা করেন, আপনার তো সবার কথাই মাথায় রাখতে হবে। আবার মফস্বলে যে ভদ্রলোক ব্যায়াম করছেন তার তো ধরেন এসি নাই, আমি বলবো কয়েকদিন অফ থাকেন, যখন অসহ্য গরমটা চলে যাবে আবার শুরু করেন। কারণ ব্যায়ামটা আপনার বডির জন্য ভালো। আমি যদি এখন বলি হাঁটলেই চলবে, কোথায় হাঁটবেন আপনি? আপনি কোথায় হাঁটবেন? তো এখন তো সেই রকম গরম। ইয়েস, এখন আপনার ধরেন রুমের ভিতরে আপনার এসি আছে, রুমের ভিতরে আপনার ট্রেডমিল আছে, আপনি করেন। বাট আমি বলবো যে এই গরমে অ্যাজ আ হোল বলছি, সারা বাংলাদেশের রেসপেক্টে, যে এই গরমটার মধ্যে আপনারা একটু রিল্যাক্স থাকেন। মানে ওই যে বললাম যে একদম না পারতে আপনারা বের হয়েন না, যাদের একদম যেতেই হচ্ছে তারা যান, বা সাথে করে আপনি অবশ্যই একটা পানির বোতল রাখবেন, এবং আপনার যদি রুমাল ব্যবহারের অভ্যাস থাকে বা নাও থাকে, আপনি ব্যাগে একটা টাওয়েল বা গামছা হোক সেটা ভিজিয়ে, পানি দিয়ে ভিজিয়ে রেখে দিবেন। যখনই আপনার মনে করবেন একটু খারাপ লাগছে, আপনি ওইটা দিয়ে মুখ টুক মুছে নেবেন, সেটা আপনাকে কিন্তু অনেক হেল্প করবে। একটা হচ্ছে ছাতাও তো ব্যবহার করাটা 100%। ছাতা তো ধরেন যারা যাবে এখন তো মানে ওইটা তো আর বললামই না, কারণ এটা এখন একটা মাস্ট। ওই আমরা যেমন কোভিডের সময় মাস্ক যেমন বলেছিলাম ফার্স্ট ডিফেন্স, ছাতাটা আমাদের এখানকার ফার্স্ট ডিফেন্স। এবং আপনার ওইটাই আমি বারবার বলতে চাচ্ছি যে এখন তো অনেক কর্মজীবী মহিলারাও আছেন, তো তাদের জন্য তো আবার অনেকে আবার দেখেন, এটাও যদি বলি আবার ধর্মীয়, এখন বোরখাও পরছেন। তো সেই সব ক্ষেত্রে আপনাদের একটু সেন্স যদি অ্যাপ্লাই করেন, আমি যদি এখন বলি না বোরখা পরবেন না, তাহলে কিন্তু আমি আর একটা বিপদে পড়ে যাব। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যেই সব কাপড় পরলে গরম টানে সেরকম কাপড় পরবেন না। যেমন অনেকে দেখবেন ব্ল্যাকের প্রতি একটা আছে, ব্ল্যাক কালারটাই কিন্তু সমস্ত তাপটা টান দেয়। হ্যাঁ, সেই সব ক্ষেত্রে আমি বলবো যে অনেকে মনে করে যে গরমের মধ্যে হয়তো বা হাফ স্লিভ পরলে ভালো। নো, আপনি গরমের মধ্যে কিন্তু ফুল স্লিভটা পরবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, অত্যাধিক হিটে আপনার চান্সেস অফ গেটিং স্কিন ক্যান্সার ইজ হায়ার, অনেক হায়ার। তো সুতরাং মানে এই 7 দিনেই যে ক্যান্সার হয়ে যাবে নট নেসেসারিলি, এইটা লংজিভিটিটা দেখতে হবে। লংজিভিটিতে যেমন আপনি আমাদের ওজোন লেয়ারটা কত কি অবস্থায় আছে সেটাও একটা ফ্যাক্টর। বাট আপনি যত ফুল স্লিভ পরবেন, পাতলা কাপড়ের পরেন, বাট ফুল স্লিভ পরলে আপনার বডিটায় কিন্তু হিট কম লাগবে। এটা একটু টেকনিক্যাল কথাবার্তা। তো এই জিনিসগুলো যদি মানুষ যদি একটু অ্যাপ্লাই করে এবং সুদিং কালারের জিনিসপত্র পরে, অতিরিক্ত কালার জিনিস এই কয়েকটা দিন না পরলেন, তাহলে সেটা আপনার জন্য ভালো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হলো যে আমাদের তো এখন স্কুল বন্ধ আছে, কিন্তু হয়তো সামনে খুলবে। আমরা জানি না যে আমাদের এই মানে তাপদাহ কতদিন থাকবে। তো সেক্ষেত্রে বাচ্চারা যখন স্কুলে যাবে, সেই বাচ্চাদের জন্য আমাদের পরামর্শ কি হতে পারে? পরামর্শ খুবই সিম্পল। এই মুহূর্তে তাদের খেলাধুলাটা একটু অফ রাখতে হবে, দৌড়াদৌড়ি ছোটাছুটি বন্ধ রাখতে হবে, বিশেষ করে খোলা জায়গায়। ইয়েস, এবং আমি অ্যাজ আ হোল বলছি, যেসব স্কুলে ধরেন স্কলাস্টিকা বা সেন্ট জোসেফ বা এসব স্কুলে যাদের এসি আছে, এসি দিবেন। এবং আমি বারবার বলবো যে ঘরের কোনায় কিন্তু একটা কোনো পাত্রে পানি রাখবেন। আর যারা ধরেন আপনার গ্রামের স্কুল আছে, মফস্বলের স্কুল আছে, ফ্যান থাকলে ফ্যান তো চলবেই, কিন্তু আমি বলবো যে দরজা জানালা যা আছে সব খোলা রাখবেন। খোলা রাখলে মানে আপনার ক্রস ভেন্টিলেশনেও অনেক আপনার উপকার হবে। এবং ওই যে একই কথা বলছি, সেটা হচ্ছে দেখেন 7 দিন, আমি যতটুকু জানি যে নেক্সট 7 ডেজ আরও নেক্সট 7 ডেজের পরে
তাপমাত্রাটা সহনীয় হয়ে আসবে। তা আমি সাজেস্ট করব অ্যাজ আ পাবলিক হেলথ ফিজিশিয়ান, ওই একটা সপ্তাহ পড়ালেখা না করলেও চলবে, কারণ আগে জীবন, এটা আমি সবসময় কোভিডের সময় আগে বলেছি, আপনি না থাকলে, আপনি যদি না থাকেন তাহলে আপনার ফ্যামিলি কিন্তু শেষ। হ্যাঁ, ওই পাশের লোক বা অফিসের লোক একটু সহানুভূতি দেখাবে, তারপরে শেষ। আপনার এই জিনিসটা টানবে হলো আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, এরা কিন্তু সাফার করবে। তো সুতরাং আমি মনে করি যে, কারণ আছে, একটা ছেলে, একটা স্কুল খোলা মানে কিন্তু যে বাচ্চাটাই শুধু স্কুলে যাচ্ছে তা না, বাচ্চা পুরো পরিবার ইনভলভ হয়ে যাচ্ছে। এই যে যেমন রমজান মাসে কিছু ইংলিশ স্কুল, এটা আমি অন্য প্রসঙ্গে একটু বলে দিচ্ছি। কেন বললাম যে ওই একটা ছেলের পিছনে তার বাবা মার উঠতে হয়, বুয়ার উঠতে হয়, ড্রাইভারের আসতে হয়, এবং সবাই কিন্তু রোজা, স্কুলে দিতে সবাই কিন্তু রোজা, দেখেন সবাই কিন্তু রোজা, তারা কষ্ট করে ওই ছেলেটাকে বা বাচ্চাটাকে যে রোজা না, তাকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে। আমরা ছোটবেলায় তো লেখাপড়া করেছি, আমরা ডাক্তার হই, পুরো মাস তো বন্ধই থাকতো। হ্যাঁ, তো এখন এটা হইতে পারে এমন যে যেহেতু ও লেভেলস, এ লেভেলস, এগুলো সব ক্যামব্রিজ এবং অক্সফোর্ডের সাথে তাদের কথা মতো চলতে হয়, তো এই জিনিসগুলো চলে এবার তো আমাদের বাংলা মিডিয়াম স্কুলও খোলা ছিল অনেকটা সময়। আমি ঠিক বুঝলাম না কেন, কারণ যেই বেসিক তাদের হচ্ছে, এমন যেই শিক্ষার মান, তাতে এক সপ্তাহ যদি আপনি বন্ধ রাখেন, আমি বলবো, আমি সাজেস্ট করব যে ঠিক আছে। কারণ আপনি কোভিডের সময় দেখেছেন মাসের পর মাস স্কুল বন্ধ ছিল। আমি কিন্তু বারবার এটা বলেছি, ইয়েস, ইকোনমিতেও একটু আপনার সমস্যা হবে, এডুকেশনেও সমস্যা হবে, কিন্তু যতই যা বলেন জীবনের উপরে কোনো জিনিস নাই, আমার কাছে তো অন্তত নাই। অন্যরা হয়তো বা বলতে পারে না, আমি জীবনে রিস্ক নিব, নেন। তো সেই জিনিসটা আমি সবসময় মানুষকে লাইফটাকে প্রাধান্য আগে দেই। সেটা দিতে গিয়ে আপনি দেখেন এই যে 9 জন যে মারা গেছেন, আমরা কিন্তু নাম জানি না, জানি কি? তারা আমাদের কাছে শুধু সংখ্যা, নাম্বারস, এবং ওই নাম্বারের যারা ফ্যামিলি আছে তাদের কাছে গিয়ে দেখেন তাদের কি অবস্থা। তার মানে হচ্ছে যে এখন যদি স্কুল খোলা না হয়, সেটাই সম্ভবত আপাতত, হ্যাঁ, যদি সত্যি হয়, দেখেন যে এখন তো আমাদের আবহাওয়া পূর্বাভাস তো পাওয়াই যায় আগে থেকে, এখন তো সবই পাওয়া যায়। ধরেন এক সপ্তাহ যদি আপনি বন্ধ রাখতে পারেন, আর এক সপ্তাহ বলতে এক সপ্তাহ না, তো 5টা দিন, আর 5টা দিন যেহেতু বলছে যে নেক্সট 1 উইকের মধ্যেও বৃষ্টি হওয়ার কোনো স্কোপ নাই, ওইটাও যেমন আমি মনে করি মনিটরিং করেই আপনি খোলেন। আপনি 5 দিন পরেই খুলে দিলেন, দেখা গেল তাপমাত্রা আরো বাড়লো, তাহলে খুলে দিয়ে তাহলে এটা বন্ধ রাখলেন কেন? আমার কথাগুলো খুব সেন্সেবল, যে যদি আরো বাড়ে দেন কিপ ইট ক্লোজ, অ্যাটলিস্ট আর একটা সপ্তাহ ক্লোজ রাখলে কিচ্ছু ক্ষতি হবে না। জি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আমরা মানে যারা ঘরের ভিতরে বা অফিসে কাজ করছি, তারা যেমন, তো যারা বাইরে কাজ করছেন তারা তো কাজ বন্ধ রাখতে পারবেন না। তো তাদের ক্ষেত্রে আসলে মানে তারা তখন কিভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করবে? দেখেন, এটা কিন্তু আমি একদম টকশোর প্রথমেই বললাম, আমি রিকশালা দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন, শুধু তো তা না, শহরের মধ্যে যারা নির্মাণ কাজ করে তাদের অবস্থাটা চিন্তা করেন। তারা যদি কাজ না করেন তাহলে তো তাদের একদম শেষ। এর জন্যই আমি বললাম, যার যার রেসপেক্টিভ যারা অথরাইজড আছেন, যেমন আমি বললাম, আমি কিন্তু লোকাল গভর্নমেন্টের কথা বলেছি, আমি স্থানীয় নেতৃবৃন্দর কথা বলেছি। এমনকি দেখেন যে যারা আসলে কাজ করাচ্ছেন, তারা যে বিল্ডিংটা নির্মাণ করছেন, তিনিও কিন্তু একটা ব্যবস্থা করতে পারেন। কারেক্ট, আমি ওখানেই আসছিলাম যে তার সচেতনতাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 100%। এরা যদি দেখেন, একটা উদাহরণ দিই, এই যে গার্মেন্টস আমাদের এত বড় শিল্প না, লস হবে, আপনি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি 80 কোটি টাকা লাভ করবেন, কিন্তু আপনি দেখাচ্ছেন যে আপনার 80 লাখ টাকা লস হয়ে যাচ্ছে। আসলেও হয়েছে 80 লাখ টাকা, কিন্তু 80 কোটির থেকে 80 লাখ বাদ দিলে যেটা হয় সেইটা লাভ হয়েছে। তো ঘুরায় এইভাবেই। তো এখন যারা রিহ্যাবে আছেন বা বিজিএমইতে আছেন, বা বড় বড় যারা এই যে ধরেন বসুন্ধরা আছে, ফ্রেশ এরা যদি আগিয়ে আসে, শুধু আমি এটার জন্য বলছি যে বারবার সরকারের উপর তো চাপ না দিয়ে, বা যার যার অফিসের মালিকরা আছে তারাই যদি একটু সহানুভূতিশীল হয়, ওকে ঠিক আছে, 5 দিনের জায়গায় 4 দিন অফিস করো, একটা দিন আপনি ছুটি দিয়ে দিলেন, কথার কথা। বা ঠিক আছে, একদম যারা পিয়ন কিংবা ধরেন ওই যে রিক্সা চালক কিংবা আমি যাদের কথা বললাম দিনমজুর, তাদের যদি আমরা সবাই মিলে ইন্ডিভিজুয়ালি হোক, আপনার কালেকটিভলি হোক, তাদের যদি আমরা হেল্প করতে পারি, সেটা টাকা পয়সা দিয়ে হোক
ফুড দিয়ে হোক, আপনার পানীয় জাতীয় জিনিস দিয়ে হোক, গ্লুকোজ কিনে দিয়ে হোক, আমরা কিন্তু অনেকভাবেই সাহায্য করতে পারি। এবং এইটা হলো প্রত্যেকটা মানুষের ভিতরেই এই ফিলিংসটা আসতে হবে যে এইটা আমাদের এখানে এখন খুবই মানে কি বলবো মানে ল্যাকিংস। আমরা কিন্তু শুধু আমার কথা আর আমার পরিবারের কথা চিন্তা করি, আপনার পাশের বাসায় কি হচ্ছে কেউ জানি না কিন্তু। তো সেই জিনিসটা সবার মিলে করা উচিত। জি, আমরা অনুষ্ঠান একদম শেষ দিকে চলে এসেছি। আমার মনে হয় যে আমরা আবারও যদি এই আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার গোড়ায় আমরা যেটা নিয়ে আসলে আলোচনাটা শুরু করেছিলাম যে গ্লোবাল ওয়ার্মিং, এটা নিয়ে তো আসলে আমরা ব্যক্তিগত পর্যায়ে কিছু করতে পারবো না, এটা তো আসলে সামষ্টিকভাবে কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে সমাধান করতে হবে। সেটার কি হবে? দেখেন ওইটাই তো আমি বললাম, আমাদের নেত্রী কিন্তু বারবার এই যে দেখেন গতকালকে আমি শুনছিলাম খুব ভালো মতো, আমি নিউজগুলো দেখি ভালো মতো, এই যে ধরেন দুটো যুদ্ধ চলছে, একটা ইউক্রেন রাশিয়া, একটা হচ্ছে ইরান আর ইসরায়েল, তো পরে গাজা এবং ইসরায়েল। এইখানে যেই খরচটা হচ্ছে আর্মস অ্যামুনিশন গোলা বারুদ, এটার অর্ধেকও যদি আপনার মানুষের খাবারের জন্য বা এই যে এই হেল্প হতো, অর্ধেক, বেশি না পুরাটা না, অর্ধেক, তাহলে কিন্তু পুরা বিশ্ব কিন্তু ঠিক হয়ে যেত। এবং আমাদের নেত্রী কিন্তু বারবার বলছে একটা কথা, সেটা হচ্ছে ওনাদের শুভোদয় মানে শুভবুদ্ধির উদয় হোক, এই যুদ্ধ বিগ্রহের টাকাটা যদি আমরা এই মানুষদের পিছনে ইউজ করি তাহলে আমাদের অনেক অংশে ইয়ে হয়ে যাবে। এবং দেখেন সবাই কিন্তু সবসময় ভালো কথা বলে, ইমপ্লিমেন্টেশনের সময় কিন্তু নাই। তো এই যে G8 বা বিভিন্ন জিনিস, এইটা কিন্তু ধরেন মানে উন্নয়নশীল দেশের সাথে, তাহলে আমাকে একটা কথা বলেন, এই যে UN বা এই যে মানে আপনার অন্যান্য যে সংস্থাগুলো আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এদের ফাংশন কি? এরা কিন্তু কোনো জিনিসই কিছু মানে কোনো কংক্রিট কিছু এসে হেল্প করে না, কিন্তু অ্যাজ আ হোল বলে দেয়। তো আমাদের সব এইখানে আমি আপনি আসলে ঠিক কথা বলেছেন, আমি আপনি এটা কিছু করতে পারবো না। এটা নেতৃস্থানীয় যারা যেই দেশের প্রধান, সব দেশ মিলে এই গ্লোবাল ওয়ার্মিং যদি আপনি টুডে টুমরো ঠিক না করেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের আপনি ধ্বংস করে দিয়ে গেলেন। কারণ কি, এটা শুধু বাংলাদেশ না, আমি অনেক দেশেই গেছি, দেখেছি মানে কেউ সবাই কম বেশি কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে। আঘাতপ্রাপ্ত ইস্যু না, সবাই কিন্তু টাকার পিছে দৌড়াচ্ছে এবং এই টাকা দিয়েই কিন্তু ভাবছে যে সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু আপনার ছেলেটার মানে আপনি বলতে আপনাকে বোঝাচ্ছি না, যখন ক্যান্সার হয়ে যাবে তখন ওই টাকা দিয়ে কিছু হবে না। জি, ডক্টর আনোয়ার ইকবাল, অনেক ধন্যবাদ। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, হয়তো ভবিষ্যতে আবারও কথা হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমার মনে হয় যে গরমে সুস্থ থাকার যে উপায়গুলো আমাদের বিশেষজ্ঞ আজকে বলেছেন, আপনারা সবাই সেটা মেনে চলবেন। কারণ উনিও বলেছেন যে আমরা অনেক কিছু শুনি, জানি, কিন্তু মানি না। আমরা যদি সবাই এই নিয়মগুলো মেনে চলি তাহলে হয়তো আমরা এই গরমে সুস্থ থাকতে পারবো। আর জীবন তো সবচেয়ে বড়, সুতরাং জীবন থাকলে হয়তো পরবর্তীতে সব কিছুই হবে। ভালো থাকবেন সবাই।